অনেক দিন আগের কথা। রামপুর নামক একটি গ্রামে সোনিয়া এবং সুনিতা নামের দুই বোন একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করত। অনেক দিন আগে সোনিয়া এবং সুনিতার মা মারা গিয়েছিল, যার কারণে দুই বোন এতিম হয়ে যায়। আর এরপর থেকে দুই বোন একাই বসবাস করে। দুই বোনের ধন সম্পত্তির কোনো অভাব ছিল না, শুধুমাত্র বাবা মায়ের অভাব ছাড়া। একদিনের কথা, সোনিয়া এবং সুনিতার বাড়িতে তাদের চাচি এবং চাচাতো বোন আসে তাদের সঙ্গে দেখা করার জন্য। চাচি সুমিত্রা দুই বোনকে বলে, মেয়েরা, আমি তোমার বাবা মায়ের সম্পর্কে শুনেছি। আমার ভীষণ খারাপ লাগছে আমি ওদের শেষ সময়ে আসতে পারিনি। কিন্তু বাচ্চারা, আমি এখানে তোমাদের চাচি হয়ে নয়, তোমাদের মা হয়ে এসেছি। আমি কখনো তোমাদেরকে মায়ের অভাবটা বুঝতে দেব না। আজ থেকে তোমরা দুইজন আমার মেয়ে কাজলের মতোই। চাচি, এটা তো তুমি খুব ভালো ভেবেছো যে তুমি এবং কাজল আপু আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে। আমাদের দুই বোনের একা একা একদম ভালো লাগছিল না। এখন তুমি আমাদের সঙ্গে থাকবে, সত্যি আমাদের অনেক ভালো লাগবে। চাচি, এখন তুমি বিশ্রাম করো, আমি তোমাদের জন্য জুস পাঠাচ্ছি। এইটা বলে সোনিয়া তার কাকি সুমিত্রার জন্য এবং তার মেয়ে কাজলের জন্য জুস নিয়ে আসতে চলে যায়। তখন কাজল সুমিত্রাকে বলে, মা, হঠাৎ কি হলো যে তোমার মতলব এমন পাল্টে গেল? তুমি তো এদের দুজনকে পছন্দ করতে না, তাহলে এখন এত ভালোভাবে এদের সঙ্গে কেন কথা বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কাজল, হ্যাঁ, আমি এখন এদের সঙ্গে ভালো ব্যবহার করছি, কিন্তু আমি যদি এদের বাড়িতেই এদের কাজের লোক না বানাতে পেরেছি তাহলে আমার নামও সুমিত্রা নয়। তাই আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। যখনই সুযোগ পাবো তখনই সকল ধন সম্পত্তি নিজের নামে করিয়ে নেব। আর এরপর এদের বাড়িতেই আমি এদেরকে চাকরানির মতো রাখবো। আর এদের কাছে যা সবকিছু আছে সবকিছু তোমার হবে। এখন এত চিন্তা করো না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করো। যেখানে সোনিয়া এবং সুনিতা এতটা খুশি ছিল যে তাদের চাচি তাদের বাড়িতে মা হয়ে এসেছে, অন্যদিকে তার চাচি তাদের জীবনটা নরকে পরিণত করার প্ল্যান করছিল। প্রথম কয়েকদিন সুমিত্রা সোনিয়া এবং সুনিতাকে মায়ের মতো ভালোবেসেছিল, কিন্তু একদিন সুমিত্রা প্রতারণা করে সোনিয়া এবং সুনিতার থেকে তাদের ধন সম্পত্তির দলিলে সাইন করিয়ে নেয়। এর কারণে সকল ধন সম্পত্তি এবং ব্যাংক ব্যালেন্স সুমিত্রার নামে হয়ে যায়। যখন সবকিছু তাদের নিজেদের নামে হয়ে যায় তখন তারা নিজেদের আসল রূপটা দেখাতে শুরু করে। সুমিত্রা সোনিয়া এবং সুনিতাকে নিজের কাছে ডাকে এবং বলে, সোনিয়া, অনিতা, আজ থেকে তোমাদের স্কুলে যাওয়া বন্ধ। আর তোমরা দুইজন মিলে এবারের সকল কাজ করবে। সুনিতা, তুমি কাপড় ধোয়া এবং বাসন মাজা কাজ করবে। আর সোনিয়া, তুমি বড়, এর কারণে তুমি পুরো কিচেনটাকে সামলাবে। তুমি প্রতিদিন আমাদের দুই মা মেয়ের জন্য নতুন নতুন সুস্বাদু খাবার বানাবে। চাচি, আমাদের বাড়িতে তো অনেক কাজের লোক আছে, তাহলে আমরা বাড়িতে কেন কাজ করব? আমরা দুজন কখনো বাড়ির কাজ করিনি আর করতেও পারি না। আমরা দুইজন পড়ালেখা করব। এইটা তোমাদের দুই বোনের অনেক বড় একটা ভুল ভাবনা যে এখন তোমরা পড়ালেখা করবে। কারণ মা এই বাড়ির সকল কাজের লোককে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন তোমরা দুইজনই এই বাড়িতে কাজের লোকের মতো কাজ করবে। আর আমরা দুইজন মহারানী হয়ে পায়ের উপর পা তুলে এই বাড়িতে বসবাস করব। চাচি, কাজল এটা কি বলছে? তুমি আমাদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছো আর কাজের লোকগুলোকে বাড়ি থেকে বের করে দিয়েছো। এখন আমরা নিজেদের বাড়িতে কাজের লোকের মতো কাজ করব। আর চাচি, এটা তো আমাদের বাড়ি। আমাদের বাড়িতে বসে খেয়ে তুমি আমাদের সঙ্গে এমনটা কিভাবে করতে পারো? তুমি তো আমাদের মা হয়ে এখানে এসেছিলে, তাই না? আর মা নিজের বাচ্চার সঙ্গে এমনটা কখনো করে না যেমনটা তুমি করছো। সোনিয়ার কথা শুনে কাজল এবং সুমিত্রা অনেক হাসে। আর হাসতে হাসতে সুমিত্রা দুই বোনকে বলে, আরে বোকা মেয়েরা, এখন তোদের সকল ধন সম্পত্তি আর ব্যাংক ব্যালেন্স আমাদের নামে হয়ে গেছে। আর তোমাদের কাছে একটা পয়সাও নেই। এর কারণে আমি যেমনটা বলছি তোমরা তেমনটাই করো, নয়তো তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে দুইবারও ভাবতে হবে না। আর শোনো, আজ থেকে তোমরা গোয়াল ঘরে থাকবে আর এই বিলাসবহুল বাড়িতে শুধু কাজ করার জন্যই আসবে।
আর তোমরা সারাদিনে একবার খাবার খেতে পাবে, আর এত ভালো ভালো কাপড়ও পরবে না। আর এখন যতটা ভালো কাপড় পরে আছো, এরপর থেকে তোমরা ছেঁড়া ফাটা কাপড় পরবে, যেমনটা কাজের লোকেরা পরে। এটা বলে সুমিত্রা তাদের কাছে থাকা সকল দামি জিনিসপত্রগুলো তাদের থেকে কেড়ে নেয় আর তাদেরকে গোয়াল ঘরে থাকার জন্য বলে। এখন দুই বোন সারাদিন বাড়ির সকল কাজ করে আর সন্ধ্যাবেলায় বাসি পচা খাবারগুলো খায় এবং ঘুমানোর জন্য গোয়াল ঘরে চলে যায়। এইভাবেই দিন কাটছিল। আর কিছুদিন পর সুনিতার জন্মদিন চলে আসে। সে কাঁদতে কাঁদতে সোনিয়াকে বলে, আপু, আজকে তো আমার জন্মদিন ছিল, আর আমার জন্মদিনটা উদযাপন করা হবে না, কারণ দুষ্টু চাচি আর কাজল তো এটা কখনোই হতে দেবে না। যখন বাবা মা বেঁচে ছিল তখন কত ধুমধাম করে আমার জন্মদিন পালন করা হতো। যদি এই সময় চাচি আমাদের বাড়িতে না আসতো, তাহলেও অনেক ভালোভাবে অনেক বড় করে আমার জন্মদিন উদযাপন করা যেত। ওই প্রতারক চাচি তো আমাদের থেকে সবকিছু কেড়ে নিয়েছে। নিজে কেমন আমাদের বাড়িতে মহারানীর মতো থাকে, আর আমাদেরকে কাজের লোক বানিয়ে দিয়েছে, আর এই গোয়াল ঘরে থাকতে দিয়েছে। সুনিতা, বোন আমার, এভাবে কাঁদতে নেই। আমারও তো অনেক কষ্ট। আমারও তো খুব খারাপ লাগছে যে আজকে তোমার জন্মদিন আর আমি কিচ্ছু করতে পারছি না। কিন্তু তুমি চিন্তা করো না, আমি চাচির সঙ্গে একবার কথা বলে দেখছি। কে বলতে পারে চাচি তোমার জন্মদিনে একটি ছোট্ট কেক অর্ডার করে দেয়। সুনিতাকে এটা বলার পর সোনিয়া তার চাচির কাছে যায় এবং তাকে বলে, চাচি, আজকে সুনিতার জন্মদিন, আর আমি আমার বোনের জন্মদিনে ওকে এভাবে কাঁদতে দেখতে পারবো না। তোমার যত ইচ্ছা আমাকে দিয়ে তত কাজ করিয়ে নাও, আমি সব কাজ করতে রাজি আছি, কিন্তু দয়া করে আমার বোনের জন্য একটা বার্থডে কেক নিয়ে আসো। ওই কেকটা কেটেই অনেক খুশি হবে। এরপর কাজল তার মাকে বলে, মা, আজ তো সুনিতার জন্মদিন, তাহলে আজকে ওদের দুইজনের একজনকেও খাবার জন্য কিচ্ছু দিবে না। নিজের জন্মদিনে বেচারি কিচ্ছু খেতে পারবে না, এটা দেখে আমার অনেক মজা হবে। আর আমি ওদের চোখের সামনে বসে বসে পিৎজা, বার্গার, পেস্ট্রি সব কিছু খাবো। ও শুধু চেয়ে চেয়ে দেখবে, এটা দেখে আমি অনেক মজা পাবো, অনেক ভালো লাগবে আমার। কাজল, এমনটা করতে নেই। আজকে সুনিতার জন্মদিন, আর আজকে তোমরা ওকে খাবার পর্যন্ত দিবে না। আজকে তোমরা যে বিলাসবহুল জীবনটা উদযাপন করছো, এই সব কিছু আমাদের। তোমরা ধোকা দিয়ে আমাদের থেকে সবকিছু কেড়ে নিয়েছো। দেখে নিও, একদিন তোমাদের কাছেও এই সব কিছুর একটা কিচ্ছু থাকবে না, সবকিছু হারিয়ে ফেলবে তোমরা। এটা শুনে সুমিত্রা সোনিয়াকে থাপ্পড় মারে। সুমিত্রার প্রচন্ড রাগ হচ্ছিল, এর কারণে সে সোনিয়াকে অনেক মারধর করে আর তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে যাবার কারণে সোনিয়ার মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল। তখন সুমিত্রা বলে, আজকাল তোর মুখে কথা ফুটেছে, আমাদেরকে বদদুয়া দিচ্ছিস যে আমাদের কাছে যা কিছু আছে সবকিছু হারিয়ে যাবে। এতদিন তো তোদের দয়া করে গোয়াল ঘরে থাকতে দিয়েছিলাম, আজকে সেটাও হবে না। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, অবয়া কোথাকার। সোনিয়ার কপাল ফেটে রক্ত বের হচ্ছিল, কিন্তু তবুও সুমিত্রার তার উপর একটু দয়া হয় না। আর সে তাদের দুই বোনকে তাদের বাড়ি থেকেই গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। দুই বোন রাস্তা দিয়ে এদিকে ওদিকে হাঁটছিল, কিন্তু তারা থাকার জন্য কোনো জায়গা পায় না। দুই বোন একটা রাস্তার কিনারায় বসে পড়ে। তখন সুনিতা সোনিয়াকে বলে, আপু, আমি খুব খারাপ, আমার কারণে তোমার কপাল ফেটে রক্ত বের হচ্ছে। যদি এখন আমি আমার জন্মদিনটা উদযাপন করার বায়না না ধরতাম, তাহলে এত কিছু কখনোই হতো না। সবকিছু আমার কারণেই হয়েছে, আমি খুব খারাপ। না বোন, তোর কারণে কিচ্ছু হয়নি, হয়তো আমাদের কপালেই এমনটা লেখা ছিল। কিন্তু এখন আমাদের এইটা ভাবতে হবে যে আমরা কোথায় যাব, কোথায় থাকবো, আর কি বা খাবো, নাকি সারা জীবন এমন রাস্তাতে ঘুরতে থাকবো। সোনিয়া এবং সুনিতা দুই বোন নিজেদের মধ্যে এই কথাগুলো বলছিল। তখন পেছন থেকে একজন জাদুকর্ণী তাদের কথাগুলো শুনে নেয়। সেই জাদুকর্ণীর সোনিয়া এবং সুনিতার ওপর প্রচন্ড দয়া হয়, আর সে তাদের সামনে চলে আসে আর তাদেরকে বলে, আরে, তোমার কপাল দিয়ে তো রক্ত বের হচ্ছে, আমি এক্ষুনি আমার জাদু শক্তি দিয়ে তোমার ক্ষতস্থানটা ঠিক করে দিচ্ছি। আর আমি তোমাদের দুই বোনের কথাগুলো শুনে নিয়েছি, তোমরা দুইজন অনেক সমস্যায় আছো।
এর কারণে আমি তোমাদেরকে একটা বীজ দিচ্ছি। এটা কোনো সাধারণ বীজ নয়, এটা একটি জাদুর বীজ। এই বীজটি তোমরা যেখানে প্রতিস্থাপন করবে সেখানে একটি কেকের ক্ষেত হয়ে যাবে। আর তোমরা দুই বোন কেকের ক্ষেত থেকে কেক নিয়ে সেগুলো বিক্রি করে খুব ভালোভাবে নিজেরা জীবনযাপন করতে পারবে। তোমরা সব সময় জাদুর কেকের ক্ষেত থেকে কেক পাবে। জাদুকর্ণীর মুখ থেকে এমন কথা শুনে তারা দুই বোন প্রচণ্ড খুশি হয়। এরপর জাদুকর্ণী তাদেরকে সেই জাদুর বীজটি দিয়ে দেয় আর নিজের জাদু শক্তির দ্বারা সোনিয়ার ক্ষতস্থানটিও ঠিক করে দেয়। এরপর তারা দুই বোন সেই বীজটি নিয়ে একটি জঙ্গলে যায় আর জঙ্গলের মাঝখানে সেই বীজটি পুঁতে দেয়। আর তখনই দেখতে দেখতে সেখানে কেকের ক্ষেত হয়ে যায়। এটা দেখে তারা দুই বোন প্রচণ্ড খুশি হয়। সোনিয়া সুনিতার জন্মদিনের কারণে জাদুর কেকের ক্ষেতে থেকে একটি কেক নেয় এবং গরিব ও অনাথ বাচ্চাদের সঙ্গে মিলেমিশে তার জন্মদিন সেলিব্রেট করে। সুনিতা অনেক খুশি ছিল আর সে সোনিয়াকে বলে, আপু, এই বাচ্চাদের সঙ্গে নিজের জন্মদিন সেলিব্রেট করতে পেরে আমার অনেক ভালো লাগছে। কেক খেতে পেয়ে এরা বাচ্চাগুলো অনেক খুশি। এতটা খুশি আমি আগে কখনো হইনি যতটা আজকে হয়েছি এই বাচ্চাদেরকে এতটা খুশি হতে দেখে। আপু, এখন থেকে আমরা জাদুর কেকের ক্ষেত থেকে গরিব এবং অনাথদের তাদের জন্মদিনে ফ্রিতে কেক দিব। সুনিতা, এটা তো তুই একদম ঠিক ভেবেছিস। এমনটা করলে গরিব এবং অনাথ বাচ্চারা খুব ভালোভাবে নিজেদের জন্মদিন সেলিব্রেট করতে পারবে। কাউকে নিজের জন্মদিনে নিরাশ হতে হবে না। এরপর থেকে তারা দুই বোন জাদুর কেকের ক্ষেত থেকে কেক নিয়ে আসতো এবং বাড়ি বাড়ি গিয়ে সেগুলো বিক্রি করত। আন্টি, এই দেখুন সুস্বাদু কেক। এটা বেকারিতে কিনতে গেলে কম করে 1000 টাকা নেবে, কিন্তু আমি আপনাকে এটা মাত্র 500 টাকায় দেব। প্রথমে এটা টেস্ট করবেন, তারপরে কিনবেন। আন্টি, এই কেকটি অনেক বেশি সুস্বাদু। সোনিয়া বলার পর সেই মহিলা কেকটি টেস্ট করে এবং এরপর সে কেকটি কিনে নেয়। এইভাবে তারা দুই বোন এক বাড়ি থেকে অন্য বাড়িতে কেক বিক্রি করতে যেত। এইভাবেই সময় কাটছিল। আর এর মধ্যে সোনিয়া এবং সুনিতা বাড়ি বাড়ি গিয়ে কেক বিক্রি করে এতটা টাকা উপার্জন করেছিল যে তারা একটি বেকারি খুলতে পারবে। তখন সোনিয়া সুনিতাকে বলে, সোনিয়া, এখন আমাদের কাছে এতগুলো টাকা আছে যে আমরা নিজেদের জন্য অনেক সুন্দর, অনেক বড় একটি বাড়ি তৈরি করব আর একটি বেকারিও খুলতে পারবো। এখন থেকে আমরা জাদুর কেকের এই ক্ষেত থেকে কেক নিব এবং বেকারিতে বিক্রি করব। আর এর থেকে আমরা দুই বোন আমাদের পড়ালেখাটাও আবার শুরু করতে পারবো। আমরা সকালে স্কুলে যাব আর স্কুল থেকে আসার পর দোকানে কেক বিক্রি করব। হ্যাঁ আপু, অনেক দিন হয়ে গেছে আমরা স্কুলে যাইনি, কিন্তু এখন আমরা আমাদের পড়ালেখার জন্য সময় বের করতে পারবো। আপু, তুমি ভুলে গেছো আজকে আমাদের সকল গরিব এবং অনাথ বাচ্চাদের মধ্যে কেক বিতরণ করতে যাওয়ার কথা। এটা বলে সোনিয়া এবং সুনিতা জাদুর কেকের ক্ষেত থেকে অনেকগুলো কেক নেয় আর সেই কেকগুলো নিয়ে দরিদ্র লোকদের মাঝে যায় বিতরণ করার জন্য। তখন তাদের নজর পড়ে ভাঙাচোরা একটি কুঁড়ে ঘরের দিকে, যার সামনে বসে ছিল সুমিত্রা এবং কাজল আর খাবারের জন্য অপেক্ষা করছিল যে কেউ যদি দয়া করে এসে তাদেরকে একবেলার খাবার দেয়। তখন তারা দুই বোন তাদের চাচির কাছে যায় এবং বলে, চাচি, কাজল, তোমরা দুজন এই গরিব মানুষের বস্তিতে কি করছো? তোমাদের কাছে তো আমাদের বিলাসবহুল বাড়িটা আছে আর এত ব্যাংক ব্যালেন্স, তবুও তোমরা দুইজন এভাবে এখানে কি করছো? সোনিয়া এইটা বলতে চাচি এবং কাজল দুজনেই কাঁদতে শুরু করে এবং দুজনে হাত জোর করে তাদের কাছ থেকে ক্ষমা চায়। শোনো, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা দুজন তোমাদের সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি আর এর শাস্তিও আমরা হাতে নাতে পেয়ে গেছি। তোমরা চলে যাবার পর কিছু ছিনতাইকারী তোমার চাচাকে খুন করে ফেলে আর আমাদের কাছে এখন কিছু নেই। আর তখন থেকে শুরু করেই আজ পর্যন্ত মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছি আর ভিক্ষা করে করে নিজেদের পেট চালাচ্ছি। আমাদেরকে ক্ষমা করে দাও। তারা দুই বোন তাদেরকে ক্ষমা করে দেয় ঠিকই, কিন্তু আর তাদেরকে সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে আসে না আর তাদেরকে খাবার জন্য অনেকগুলো কেক দেয় আর সেইখানে থাকা সকল দরিদ্রদের কেক দিয়ে বাড়িতে ফিরে আসে। সোনিয়া এবং সুনিতা নিজেদের বেকারির দোকানও খোলে
এখন তারা প্রতিদিন সকালে স্কুলে যায় এবং বাকি সময় বেকারিতে কাটায়। এইভাবেই তারা দুই বোন জাদুর কেকের ক্ষেতের সাহায্যে হাসি খুশিতে জীবন কাটায়। অন্যদিকে চাচি এবং কাজল তাদের কর্মের ফল পেয়ে যায়।